আগামী 30শে মার্চের পরে এই কাজগুলো নিয়ে আমরা আমাদের একদম অফিসিয়ালি দৃশ্যমান কার্যক্রম আমরা শুরু করব। 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করব। আমরা 12 থেকে 14 বছরের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস একদম ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আনবো। ডেফিনেটলি এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয়েরা আমরা যেমন স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের গৃহায়ন এবং আমাদের স্থানীয় সরকার 3 প্রতিমন্ত্রী আমরা বসে এবং আমাদের সচিব মহোদয়েরা বসে আমরা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা মহানগরীতে কোথায় কোথায় খালি জায়গা রয়েছে, কারা কারা দখল করে রেখেছে, এগুলো ইতিমধ্যে কিন্তু একটি আলোচনার পর্যায়ে আমাদের রয়েছে এবং আমরা এখন আগামী 30শে মার্চের পরে এই কাজগুলো নিয়ে আমরা আমাদের একদম অফিসিয়ালি দৃশ্যমান কার্যক্রম আমরা শুরু করব। সো দ্যাট আপনারা একটু সহযোগিতা করেন। শুধু আমি গাবতলী মাঠের কথা বলছি না, আপনাদের মাধ্যমে যদি দখল হওয়া বিভিন্ন জায়গায় যদি মাঠ থেকে থাকে সেগুলো যদি আপনারা অবগত করেন আমাদেরকে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে কথা বলে আমরা সরাসরি গিয়ে সেগুলোকে আমরা মুক্ত করতে চাই। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আরেকটা বিষয় একটু বলি, আমি আরেকটা বিষয় একটু মিস করে গিয়েছি, আমার কাছে মনে হয় আপনাদের একটু অবগতর জন্য বলি যে আমরা 30শে মার্চ আমাদের সেই দিন যাদেরকে আমরা সংবর্ধনা দিব তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে ক্রিয়া ভাতার আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হবে। তার পরবর্তীতে আমাদের লক্ষ্য হচ্ছে টোটাল 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা ক্রিয়া ভাতা ক্রিয়া বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করব। সো বাকি যারা থাকবে, যেহেতু এখানে একটি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, সেই যাচাই বিষয়ের জন্য আমরা একসাথে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে তেজগাঁর যে পিএম অফিস রয়েছে সেখানে শাপলা হলে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে আসলে পর্যাপ্তভাবে এত ক্রীড়াবিদদেরকে একসাথে করাটাও অসম্ভব এবং অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন দেশে এখনও খেলার ভিতরে রয়েছেন। আমরা চেষ্টা করব যে যেহেতু এপ্রিল থেকে আমরা শুরু করছি ক্রিয়া ভাতাটি প্রদান করার জন্য, তো এপ্রিল থেকে আমরা ইনশাল্লাহ 500 জনকেই আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে সকলকেই ক্রিয়া ভাতাটি প্রদান করব ইনশাল্লাহ। হয়তোবা 30শে মার্চ আমরা যে সকল ক্রীড়াবিদরা সেখানে সেদিন থাকবেন তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় আনছি। পাশাপাশি উইদিনে 7 ডেজ আমরা 7 দিনের ভিতরেই বাকিদের তালিকাগুলো যাচাই বাছাই করে তাদেরকেও ইনশাল্লাহ আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকেও সেই ক্রিয়া ভাতাগুলো আমরা ইনশাল্লাহ প্রদান করব। থ্যাংক ইউ। ক্রিয়া কার্ডটা হচ্ছে বেসিক্যালি এটি একটি সম্মান দেওয়া। আপনারা জানেন যে বিভিন্ন আমাদের যেটি পরিকল্পনা রয়েছে ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা আমাদের এই জাতীয় ক্রীড়াবিদদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। যদিও সেটি আমাদের চলমান রয়েছে কার্যক্রম, বাট আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় ক্রীড়াবিদদেরকে জাতীয় যে ক্রিয়া কার্ড সেটি প্রদানের মাধ্যমে তাদের যে বায়োগ্রাফি, তাদের যে ডিটেলস ডাটা সব কিছু সংরক্ষিত করা, পাশাপাশি তাদেরকে এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্যাসিলিটিস তাদেরকে ইনশিওর করতে চাই। সেটি পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। না 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 না, শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এবং আরেকটি বিষয় রয়েছে, আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সো এখানে কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। 4 মাস পর পর আমরা রিভিউ করে তারা যদি তাদের সেই পারফরমেন্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ তাদের পারফরমেন্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে। আমাদের এখানে আমি বলছি আমাদের প্রথম পর্যায়ে আমরা 129 জনকে দিচ্ছি 129 জনকে দিচ্ছি এবং এখানে আমাদের ইভেন্ট রয়েছে আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক্স রয়েছে, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা, জ্যাভলিন রয়েছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের ফ্রি স্টাইল সুইমিং রয়েছে, এগুলো প্যারার, হুইল চেয়ার রয়েছে, বাস্কেটবল, আমাদের নারী দল রয়েছে প্যারার, এখানেও অ্যাথলেটিক্সের রয়েছে, কারাতে রয়েছে, সেপাক টাক্রো, আপনারা বোধহয় খেলাটি জানেন, আমি নতুন যদিও শুনেছি নতুন খেলাটি। এখানে নারী দল এবং পুরুষ দল রয়েছে, আমাদের ফুটসাল নারীরা রয়েছে।
তারপরে আমাদের ব্রিজ রয়েছে পুরুষ দল, আমাদের টেবিল টেনিস রয়েছে, কাবাডি নারী দল রয়েছে, ভলিবল নারী দল রয়েছে এবং ব্যাডমিন্টন। আমরা প্রথম পর্যায়ে এই কয়েকটি ইভেন্টের 129 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব। পাশাপাশি তাদের যে সাফল্য অর্জন করেছে তাদেরকে সেই সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেককে ক্রিয়া কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে যেমন ফুটবল রয়েছে, হ্যাঁ আমাদের যেমন ফুটবল রয়েছে, অন্যান্য যারা জাতীয় দলের যারা রিপ্রেজেন্ট করে তাদের তালিকাগুলো সংরক্ষণ করে, আরও অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে সেই তালিকাগুলো সংরক্ষণ করে আমরা যাচাই করে তারপরে তাদেরকেও ক্রিয়া ভাতার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এখানে আমরা এটাকে একটু না, আমরা যেহেতু ক্রিকেটাররা অত্যন্ত মানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যে সকল ফেডারেশনগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যেহেতু ক্রিকেটাররা তারা ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ তারা একটি ভালো পর্যায়ে আছেন, তাদের বিষয়টি আমরা পরবর্তীতে বিবেচনা করবো ইনশাআল্লাহ। হকি আছেন এখানে 25-এ। আমরা এখানে একটি বিষয় একটু বলি যে 25-এ যারা মানে সাফল্য পেয়েছে তাদেরকে আমরা প্রথমে কাঠামোর ভিতরে আনছি, বাট হকিতেও তারাও আসবে। না, আমি শেষ করি, তারাও আছে, হকি টিমও আসবে। হকিরও যারা হকি স্কোয়াড কতজনের হয় 18 জনই আসবে। তো যারা লাস্ট ন্যাশনাল টিমে যারা খেলেছে হকির তাদেরকে আমরা ওই 7 দিনের ভিতরে তালিকা করে তারপরে তাদেরকে সেটাকে অন্তর্ভুক্ত করা হবে, তারা কেউ বাদ পড়বে না। বাট আমরা চাই আপনারা সকল খেলাকে এখন সমানভাবে ফোকাস করেন। আমার জানার বিষয়টা প্রশ্নটা হলো এই ধরনের অপ্রতিষ্ঠিত খেলার যেসব খেলোয়াড় আছে এই তালিকা বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড় নামধারী এই কোনো খেলোয়াড়ের জায়গায় কোনো স্টুডেন্ট বা অন্য কেউ সুযোগ আছে কিনা বা থাকবে কিনা, সেটা বাছাই প্রক্রিয়াটা কেমন? আমাদের এটা অলরেডি কয়েকটা ধাপে বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু এই জায়গায় এসছে এবং এখানে যদি কেউ কোনোভাবে কোনো অনিয়ম বা যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে কেউ কারো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই এবং যে করবে সেই ফেডারেশনকে অবশ্যই জবাবদিহিতার ভিতরে আসতে হবে এবং এর ধরনের কোনো সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ। আমার কাছে বেসিক্যালি আমি একটু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকল খেলাকেই যারা আমার দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছে, যাদের দ্বারা আমরা পদক পেয়েছি, আমরা সকল খেলাকে সমান গুরুত্ব দিতে চাই। সেটা হয়তো বা আপনারা ফোকাস কম করছেন, বাট আমি চাই যে আজকের পর থেকে আপনারা সকল খেলাকে সমান ফোকাস করবেন, কারণ তাদেরকে যে সম্মান দেশ, সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সেই সকল খেলোয়াড়রা যদি বা সেই সকল ফেডারেশনগুলো বা সেই সকল ইভেন্টগুলো যদি ফোকাস হয় তাহলে কিন্তু সবাই কিন্তু শুধু ফুটবল আর ক্রিকেট খেলতে যাবে না, সকল খেলাতেই কিন্তু তারা অংশগ্রহণ করতে চান। জি, আমি একটু প্রক্রিয়াটা বলি, আপনি তাহলে একটু সহজ হয়ে যাবে। ইউনিয়ন পর্যায়ে কিছু কিছু অনৈতিকতা আছে বিভিন্ন টুর্নামেন্ট যে অনুগমনের আত্ম অনুগমনের পরিচিত জাজমেন্টের জাজেরা থেকে তাদের বাস করে অন্যভাবে নিয়ে আসা এই জায়গাটা কতটুকু ঠিক আছে? আমি খুব স্পষ্টভাবে একটি কথা বলি, বলেন। আমাদের মনোপ্রীত নিয়ম চেঞ্জ করে আপনারা কি নতুন করে প্রায়োরিটি হবে এটা অতিরিক্ত হবে না, নতুন করি টোটালি আলাদা একটি কর্মসূচি আমাদের, এটির সাথে কোনোটার সাথে মিলবে না। অন্যান্যগুলি তাদের যে ধারাবাহিকতা রয়েছে, বাৎসরিক যে ক্যালেন্ডার থাকবে সেভাবে চলবে। আমাকে যেই ভাই বললেন যে মানে নতুন করে স্পোর্টসের যে একদম ইউনিয়ন পর্যায় থেকে, দেখেন আমরা একদম ইউনিয়ন লেভেল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে আমরা জাতীয় পর্যায়ে এসে এই খেলাটি শেষ করতে চাই। কেউ যদি কোনোভাবে কাউকে বায়াস্ট করে কোনো স্বজনপ্রীতির আশ্রয় নেয় সে কিন্তু ওইখানেই থেমে যাবে, সে কিন্তু এগোতে পারবে না, কারণ আপনি প্রতিটা ধাপে কিন্তু আপনাকে সেই যোগ্যতার প্রমাণ দিতে হবে।
সো আপনি হয়তো বা ইনিশিয়ালি ইউনিয়ন পর্যায়ে কাউকে ধরে ধরে হয়তো বা আপনি সুযোগ নিলেন, যদিও এটি সুযোগ নেই বলে আমি মনে করি, কারণ আমাদের ইতিমধ্যে জেলা যে ক্রীড়া অফিসার তাদের সাথে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে আমাদের যারা বিভিন্ন বিকেএসপির যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন এবং আমাদের যারা ধরেন আপনার বিভিন্ন কোচ উপজেলায় রয়েছে, আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে, জেলা ক্রীড়া সংস্থা, সবাইকে কিন্তু আমরা এখানে ইনভলভ করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি যে নতুন করে যে স্পোর্টসটি, এইখানে কিন্তু আমরা বয়সের একটি লিমিট আছে। আমরা 12 থেকে 14 বছরের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস একদম ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আনবো। সো এই বয়সটা হচ্ছে বেড়ে ওঠা এবং এই বয়সটাই গড়ে তোলার কারণে কিন্তু আমরা এখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো, তাদেরকে কিন্তু আমরা এই ক্রীড়াবৃত্তি প্রদান করব এবং তাদেরকে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপিতে তাদেরকে পড়াশোনা এবং সকল খেলাধুলার সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করা হবে। এইভাবে আমরা শুরু করছি। সো কোথাও যদি আমরা কোনো অনিয়ম বা কোনো কিছু দেখি, তাৎক্ষণিকভাবে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বাট আমার কাছে যেটি মনে হয় যে যারা যোগ্য, যারা প্রতিভাবান, যারা মেধাবী, তারা তাদেরকে কেউ আটকাতে পারবে না। বাট যারা অনিয়ম করে আসার চেষ্টা করবে কোনো স্বজনপ্রীতির মাধ্যমে, তারা কিন্তু একটি পর্যায়ে গিয়ে থেমে যাবে, তারা এগোতে পারবে না। শেষ করি আমরা। কার্যক্রম হাতে নিয়েছে, কিন্তু আমরা প্রতি বছর দেখি বাজেট খুবই স্বল্প থাকে। অনেক ফেডারেশন এই যাদের জন্য বরাদ্দ করা হয় সেই টাকায় তারা ঠিক মতো অনুশীলন কার্যক্রম চালাতে পারে না, বলে তাদেরকে এন্টারটেইনমেন্ট করার মতো চলে যায় টাকায়। তাহলে এই এত বড় কার্যক্রম, ক্রীড়া শিক্ষক নিয়োগ, অফিসার নিয়োগ, ভাতা প্রদান, সবকিছু মিলে আপনাদের এত বড় কার্যক্রম, আপনাদের এই ব্যাপারে কি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই করেছেন কি এটা বাড়ানোর ব্যাপারে? ক্রীড়া শিক্ষক আর ক্রীড়া অফিসার একটা হচ্ছে জনপ্রশাসন থেকে হবে, আরেকটা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের আলহামদুলিল্লাহ পর্যাপ্ত বাজেট রয়েছে, তারা বিভিন্নভাবে তারা সেগুলোকে ব্যয় করতে পারবে। স্পোর্টসের জন্য যেমন আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকেও একটি নির্দেশনা রয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়, যেটা আমাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট আপনারা এক সবাই দেখেছেন, ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আপনারা দেখেছেন, সেই টুর্নামেন্টগুলো কিন্তু চলমান থাকবে। তো আমাদের নতুন করে স্পোর্টস এবং আমাদের যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, পাশাপাশি আমাদের ইন্টার স্কুল যে টুর্নামেন্টগুলো হবে, এই স্কুলের প্রত্যেকটি স্কুলের বাচ্চারাই কিন্তু অংশগ্রহণ করবে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটি চিন্তা রয়েছে, যেটি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, যে আমরা সারা বছরই আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদেরকে যাতে আমরা একটি খেলাধুলার চর্চার ভিতরে রাখতে পারি, সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছি। এবং বাজেটের যে বিষয়টি রয়েছেন, দেখেন আমরা নতুনভাবে অনেক কিছু চিন্তা করছি। তো সেই চিন্তা করতে গেলে আমরা রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পারবো না। বাট আমরা যে পরিকল্পনাগুলো করেছি সেটা আমরা প্রথম ধাপ হয়তোবা 30শে মার্চ উদ্বোধন করছি। আমরা দ্বিতীয় ধাপ নতুন করে স্পোর্টস আমরা হয়তোবা আমরা এন্ড অফ এপ্রিলে আমরা গিয়ে শুরু করবো ইনশাআল্লাহ 64টি জেলায়। বাট পরবর্তী অর্থ বছরে গিয়ে আমরা 495টি উপজেলায় দিয়ে আমরা শুরু করতে চাই। তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের মাঠের যে ব্যবস্থাপনা, আমাদের স্পোর্টস ভিলেজের যে বিষয়গুলো রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে ইনশাআল্লাহ, একবারে তো আর বাজেট বাড়ানো যাবে না, সেটি আলোচনার মাধ্যমে আমরা শুরু করে তারপরে দেখা যাক কি হয় আর কি ইনশাআল্লাহ। এটা আমি চাচ্ছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনেন, যার কারণে আমি আসলে এই মুহূর্তে এটি বলছি না। বাট এটি শুনে আমি এটুকু আশ্বস্ত করতে পারি আপনারা সবাই খুশি হবেন। মানে আমরা যেই ক্রীড়া ভাতাটি প্রদান করব প্রত্যেকটি খেলোয়াড়দেরকে, এটি হয়তো আপনারা এতটাই চিন্তা করেন নাই যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন খেলোয়াড়দের জন্য। সবার জন্য সমান, একদম ইকুয়াল। জানতে চাই, আমরা ক্লাস 4 থেকে এবং এখানে আমি একটা প্রবলেম দেখি, এটাকে কিভাবে সলিউশন করছেন আপনারা জানছেন। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 4, এরপরে 5 পরে চলে যাচ্ছে 6 এ। প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নেই, আপনি বলছেন আপনি বোধহয় আমার কথাটা খেয়াল করেন। আমরা বলেছি যে প্রত্যেকটি উপজেলায়, সেখানে প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল যেটাই থাকুক না কেন, আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্পোর্টসের জন্য ওই যে ক্রীড়া অফিসার নিয়োগ করবো, আমরা তাদের আন্ডারে 3 জন করে বিশ্বভিত্তিক ইয়া থাকবে। ধরুন একটি উপজেলায় 2টি স্কুল আছে বা 2টি প্রাথমিক বিদ্যালয় আছে, ওই বিদ্যালয় তারা ওইটাকে
মানে সুন্দর করে কোঅর্ডিনেট করবে যে কিভাবে আমরা ওই নির্ধারিত জায়গায় মাঠে গিয়ে খেলাধুলার ব্যবস্থা করা যায়। যেহেতু আমাদের এত ক্রীড়া শিক্ষক তার আমাদের নাই, আমরা দিতেও পারবো না। সো এইভাবে আমরা এটাকে কোঅর্ডিনেট করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা শেষ করি। আমরা একটু জানতে চাচ্ছিলাম আমাদের 30 তারিখে যে প্রোগ্রামটা হবে সেখানে আমরা যতজন যে ক্রীড়া সাংবাদিক যারা আছি তারা এটা বড় করতে যদি এরকম শুরু হবে নাকি আমি বলি আমাদের স্পোর্টসের যারা আপনাদের যে বিভিন্ন যে সংগঠন রয়েছেন, আপনাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ইতিমধ্যে আমার কাছে মনে হয় যে আমাদের নির্বাহী পরিচালক আছেন, তাদেরকে দাওয়াত দিতে বলেছি। কারণ আপনারা জানেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, আমাদের কিছু রেস্ট্রিকশন কিছু বিষয় থাকে সেগুলো, বাট আমরা চাই যে সকল স্পোর্টসের সবারই যাতে অংশগ্রহণ থাকে এবং আমাদের জাতীয় যারা সাবেক বিভিন্ন সেক্টরের যারা ক্যাপ্টেন রয়েছেন, ক্রীড়াবিদ রয়েছেন, তাদেরকেও বলছি আপনাদের ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধি হিসেবে আপনাদের যে সংগঠনে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি। কিন্তু আপনারা তো মাননীয় মন্ত্রী এই প্রোগ্রামটা যদি স্পোর্টস রিপোর্টারে অ্যাটেন্ড করতে না পারে ভালো হবে, আপনারা বিষয়গুলো কভার করতে পারবেন। আমাদের সরকার দায়বদ্ধতা থাকে যে আজকে পিএমের প্রোগ্রাম, স্পোর্টসের প্রোগ্রাম, এখানে আমাকে নিউজ করতে হবে, আমার অফিসের রিকোয়ারমেন্ট থাকে। ধরেন আমি যেতে পারবো, আপনাদের সকল নিউজ যাতে ঠিকমতো কভার করতে পারেন সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মাঠ, হ্যাঁ 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 আমরা এখানে মারিয়ার যে বিষয়টি সেটি ও আমাদের সেই ক্রিয়া ভাতার আন্ডারে থাকবে, কিন্তু আমরা যেহেতু ইতিমধ্যে মারিয়ার যে সাফল্য বা মারিয়ার জন্য যে সহযোগিতা দরকার, ইতিমধ্যে আমরা ক্রীড়া পরিষদ থেকে কিন্তু তাকে একটি আমরা সহযোগিতা করেছি, তাকে পুরস্কৃত করেছি।